তো এই গল্পের শুরুতে আমরা ফ্রান্স মরিস নামের একটা লোককে দেখতে পারি, যাকে অ্যালকাট্রা নামের একটা ভয়ঙ্কর জেলের মধ্যে পাঠানো হচ্ছিল। আসলে অ্যালকাট্রাস হচ্ছে গিয়ে সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ডের মধ্যে একটা জেল, যেটা কিনা খুবই হাই সিকিউরিটি এবং খুবই ভয়ঙ্কর। এখান থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি জীবনেও পালাতে পারেনি। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে ফ্রাঙ্ক হচ্ছে গিয়ে জেল থেকে পালানোর জন্যই ফেমাস। সে এখন পর্যন্ত প্রায় 10টার বেশি জেল থেকে পালিয়েছে, এই জন্যই তাকে সেই অ্যালকাট্রাস নামের জেলের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে। তবে অ্যালকাট্রাস থেকে এখন পর্যন্ত পালানোর কথা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারেনি। তো এরপরে যখনই ফ্র্যাঙ্ককে জেলের মধ্যে নিয়ে আসা হয়, তখন তাকে ভালো করে চেক আপ করা হয় আর তার কাপড় চোপড় খুলে ফাইনালি তাকে নিয়ে তার সেলের মধ্যে দিয়ে আসা হয়। আসলে এখানের নিয়মটাই হচ্ছে কি একটু ভিন্ন রকম। এখানে শুধু কয়েদিদেরকে রাখাই হয় না, বরং তাদের উপরে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতনও করা হয়। তো এরপরে পরদিন সকালবেলা যখন নাস্তার সময় চলে আসে, তখন নাস্তা করার সময় ফ্র্যাঙ্কের দেখা হয় লিটমাস নামের একটা লোকের সাথে। আসলে লিটমাস এমন একজন অদ্ভুত মানুষ ছিল যে কিনা একটা ইঁদুরকে তার পোষা প্রাণী বানিয়ে ফেলেছিল। আর তার সাথে কথা বলতে বলতেই ফ্র্যাঙ্কের নজর পড়ে ওল্ফ নামের আরও একটা লোকের সাথে, যে কিনা এই সবার মাঝখানে তার দিকে তাকিয়ে উল্টাপাল্টা রকমের ইশারা করছিল। তবে ফ্র্যাঙ্ক তাকে পুরোপুরি ইগনোর করে দিয়ে শুধুমাত্র লিটমাসের সঙ্গেই কথাবার্তা কন্টিনিউ করে। এরপরে যখন এখান থেকে তাকে আবারও সেলের মধ্যে নিয়ে যাওয়া হয়, তখন একটা গার্ড এসে তার সঙ্গে মিট করে আর তাকে নিয়ে ওয়ার্ডেনের রুমে চলে আসে ব্রিফিং করানোর জন্য। এখানে ওয়ার্ডেন তার সামনে ভাষণ দেওয়া শুরু করে। সে বলে যে এই জেল থেকে ভুলেও পালিয়ে যাওয়ার ট্রাই করবে না, কারণ না জানি তোমার মতো এমন কয়েক হাজার মানুষ জেল থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করেছিল, তবে কেউই আর জীবিত থাকতে পারেনি। সো যদি তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার চিন্তাভাবনাও মাথার মধ্যে রাখো, তাহলে এইটা জেনে নাও যে এখান থেকে বের হলেই মৃত্যু ছাড়া আর তোমাকে এখান থেকে কেউ বের করতে পারবে না। তবে যখন ওয়ার্ডেন এই সমস্ত ভাষণগুলো দিচ্ছিল, তখন ইন্টারেস্টিংলি ফ্র্যাঙ্ক এখান থেকে একটা নেল কাটার চুরি করে ফেলে। এখন যদিও একটা নেল কাটার খুব বড় কিছু না, তবে ফ্র্যাঙ্ক এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি জানতো যে অ্যালকাট্রাসের মতো এত ভয়ঙ্কর একটা জেলের মধ্যে এত ছোট ছোট জিনিসগুলো খুবই বড় ভূমিকা পালন করতে পারে। এই জন্য সে নেল কাটাটা নিয়ে সোজা তার সেলের মধ্যে চলে আসে। আর এই নেল কাটাটা যাতে করে তার থেকে কেউ নিয়ে যেতে না পারে, এই জন্য সে এটাকে বাইবেলের মধ্যে লুকিয়ে ফেলে। তো এরপরে যখন সবাই মিলে গ্রুপ শাওয়ার করছিল, তখন আমরা দেখতে পারি এই শাওয়ারের মধ্যে ওল্ফ আরও একবার ফ্র্যাঙ্কের কাছে চলে আসে আর তাকে উল্টাপাল্টা প্রপোজাল দেওয়া শুরু করে। তবে এইবার ফ্র্যাঙ্ক আর তাকে ইগনোর করার মোডে ছিল না। সে তাকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। আর এই ধোলাই করার জন্য এই জেলের মধ্যে তার একটা রেপুটেশন হয়ে যায়। এখন আর কেউ তার সাথে উল্টাপাল্টা কথা বলার জন্য আসে না, সবাই তার সাথে কাজের কথা বলতেই আসে। তো এরপরে আস্তে আস্তে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কের দ্বিতীয় ঘর হয়ে যায় এই জেলের লাইব্রেরিটা। আসলে ফ্র্যাঙ্ক বই পড়তে অনেক পছন্দ করতো, এই জন্য সে লাইব্রেরিতে ঘোরাফেরা করে বিভিন্ন বই পড়েই সময় পার করার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে বই পড়তে পড়তেই ফ্র্যাঙ্কের পরিচয় হয়ে যায় এখানে লাইব্রেরিয়ান ইংলিশের সাথে। আসলে ইংলিশকেও তার মতো সারা জীবনের জন্য জেল দেওয়া হয়েছে, এই জন্য এখন ইংলিশ জেল থেকে বাইরে বেরোয়ার সমস্ত আশা ছেড়ে দিয়ে শুধুমাত্র বই পড়েই নিজের সময়গুলো পার করার সিদ্ধান্ত নিয়েছে। আর তাদের দুজনের মধ্যে খুবই কমন একটা ব্যাপার ছিল, তারা দুজনেই ইতিহাস নিয়ে লেখা বইগুলো অনেক বেশি পছন্দ করত। এই জন্য তাদের দুজনের মধ্যে বন্ডিংটাও খুব সুন্দর হয়ে যায় আর খুব শীঘ্রই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তো এরপর পরদিন সকালবেলা ফ্র্যাঙ্কের দেখা হয় ডক নামের একটা লোকের সাথে, যে কিনা খুবই ভালো একজন আর্টিস্ট ছিল। আসলে সে খুব ভালো পেইন্টিং করতে পারত। আর এখানে ডকের মনে হয় যে অ্যালকাট্রাসের মতো এত ভয়ঙ্কর একটা জেলের মধ্যে যেই কোনো মানুষ যেই কোনো সময় পাগল হয়ে যেতে পারে, তবে তার যেই পেইন্টিং করার ক্ষমতা, এইটাই এখন পর্যন্ত তাকে জীবিত রেখেছে। সে এখন পর্যন্ত মানসিকভাবে ব্যালেন্স এই জন্যই আছে। তো এরপরে যখন ফ্র্যাঙ্ক তার সেলের মধ্যে ছিল, তখন একটা গার্ড এসে তাকে কার্পেন্টারের জব সম্পর্কে বলে, যেখানে প্রত্যেক ঘন্টার জন্য তাদেরকে 15 সেন্ট করে বেতনও দেওয়া হতো। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে যদিও ফ্র্যাঙ্ক একটু এক্সাইটেড ছিল, তবে ফ্র্যাঙ্কের জন্য ব্যাপারগুলো খুব দ্রুতই কঠিন হয়ে যাবে। আসলে একদিন যখন তারা সবাই বাইরে ঘোরাফেরা করছিল, তখন ওল্ফ আবারও এখানে ভয়ঙ্কর রূপে ব্যাক করেছিল। আর এইবার সে তার সেই মারের প্রতিশোধ নিতে এসেছিল আর তার হাতে একটা ভয়ঙ্কর অস্ত্রও ছিল। এই জন্য যখনই সে এটা নিয়ে ফ্র্যাঙ্কের উপরে আক্রমণ করতে চলে আসে, তখন একেবারে শেষ মুহূর্তে ডগ ফ্র্যাঙ্ককে সতর্ক করে দেয়। এই জন্য ফ্র্যাঙ্ক তার জ্যাকেটের সাহায্যে এই আক্রমণটা কোনোভাবে প্রতিহত করে দেয়। তবে এই জন্য তাদের দুজনের মধ্যে সেখানে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর যখন গার্ডরা তাদেরকে থামাতে আসে, তখন ওল্ফের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে গার্ডদের উপরেই আক্রমণ করে দেয়। আর এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের জন্য এখন তাদের দুজনকেই কন্ডেম সেলের মধ্যে বন্দী করে দেওয়া হয়। আসলে কন্ডেম সেল হচ্ছে গিয়ে ছোট্ট একটা ঘরের মতো জায়গা, যেখানে কোনো আলো প্রবেশ করতে পারে না। আর এখানে শুধুমাত্র সেই সমস্ত কয়েদিদেরকে রাখা হয় যারা ভয়াবহ কোনো অপরাধ করে, যাতে করে তারা কারোর সাথে যোগাযোগও করতে না পারে। আর ফ্র্যাঙ্ককে এখানে শুধুমাত্র এই জন্য যেতে হয়েছিল কারণ সে তার নিজের জীবন বাঁচানোর ট্রাই করেছিল। এই জন্য ফ্র্যাঙ্কের মাথা আরও বেশি গরম হয়েছিল। এখন এই কন্ডেম সেলের মধ্যে পুরো 2টা সপ্তাহ পার করার পরে যখন ফ্র্যাঙ্ককে ফ্রি করা হয়, তখন ফ্র্যাঙ্কের মুড একেবারেই অফ হয়েছিল। এই জন্য লিটমাস তাকে খুশি করার জন্য তার পোষা ইঁদুরের সাহায্যে তাকে একটা ওয়েলকাম নোট পাঠায়।
আর সেলে আবারও ব্যাক করার পরে তার নেবার চার্লির সঙ্গেও তার ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, যে কিনা বিশাল বড় একটা চুরির অপরাধে এই জেলে এসেছিল। আর চার্লি এখানে তাকে ক্লিয়ার করে বলে যে চুরিটা যদিও এত বেশি বড় ছিল না, তবে আমার বর্ডার ক্রস করাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ বর্ডার ক্রস করার জন্যই আমার অপরাধটা আরও বেশি হয়ে গিয়েছে, যেই জন্য আমাকে এই জেলে পাঠানো হয়েছে। এরপরে একদিন ওয়ার্ডেন জেলের কাউকে কিছু না বলেই সমস্ত ব্যাপারগুলো চেক করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে বিভিন্ন সেলের মধ্যে ঘুরে ঘুরে সব কিছু চেক করা শুরু করে। এখানে একটা রুমের মধ্যে সে কিছু পেন্টিং পেয়ে যায়, যার মধ্যে তারও একটা পেন্টিং ছিল, যেটা দেখার পরে প্রথমে তো তার অনেক বেশি ভালো লাগে, তবে পরবর্তীতে সে ডগের রুম থেকে সমস্ত পেন্টিংগুলো সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে ডগের মন অনেকটাই খারাপ হয়ে যায়, কারণ এখন পর্যন্ত ডগ তার পেন্টিংয়ের সাহায্যেই জীবিত ছিল, আর সে তার সমস্ত পেন্টিংগুলোকে খুব বেশি ভালোবাসত। প্রত্যেকটা পেন্টিং তার হৃদয়ের খুবই কাছে ছিল। তবে যেহেতু ওয়ার্ডেনের ওয়ার্ডার হয়েছে, এই জন্য সমস্ত পেন্টিংগুলো সেখান থেকে সরিয়ে ফেলা হয়, আর এই জন্য ডগ পুরো মন থেকেই ভেঙে পড়ে। যদিও পরবর্তীতে ফ্র্যাঙ্ক ডগকে বারবার করে বোঝানোর ট্রাই করছিল যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তো হয়েই গেছে, তোমাকে তো এখানে যে কোনো ওয়েতে সার্ভাইভ করতে হবে, আর সেগুলো তো শুধুমাত্র কিছু পেন্টিংই ছিল, যেগুলো তুমি খুব শীঘ্রই হয়তো বা বানিয়েও ফেলতে পারবে। তবে ডগ কোনোভাবেই এই ট্রমা থেকে বেরোতে পারছিল না, এই জন্য তার মন সবসময় খারাপ হয়ে থাকতো। আর একদিন যখন সে কার্পেন্টারের জব করতে গিয়েছিল, তখন সে ইচ্ছা করে তার 3টা আঙুল কেটে ফেলে, যেটা কিনা ওয়ার্ডেনের বিরুদ্ধে তার একটা প্রতিবাদ ছিল। আর এটা যখন গার্ডরা দেখতে পারে, তখন তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর দ্রুত ডক্টর ডাকার জন্য তারা অ্যালার্ম দেওয়া শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন ফ্র্যাঙ্ক দূর থেকে দেখছিল, তখন সে খুবই মনোযোগ দিয়ে শুধুমাত্র ডগের দিকেই তাকিয়েছিল, মানে সে ডগের হাবভাব বোঝার ট্রাই করছিল। এরপরে যখন ফ্র্যাঙ্ক তার সেলের মধ্যে ছিল, তখন সে দেখতে পারে উইন্ডের মাঝখান দিয়ে একটা তেলাপোকা বেরিয়েছে। এটা দেখার পরে সে একটু কিউরিয়াস হয়ে যায়। তার মনে হচ্ছিল যে এই উইন্ডটা দিয়েই হয়তোবা বাইরে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা আছে, আর নয়তোবা এই তেলাপোকাটার মধ্যে কী করে আসলো। আর এরপরে যখন ইংলিশ তার সঙ্গে মিট করতে আসে, তখন ইংলিশ তাকে এই ব্যাপারটা জানিয়ে দেয় যে আসলে ওয়ার্ডেন ডগের রুম থেকে সমস্ত পেন্টিংগুলো এই জন্য সরিয়ে ফেলেছিল, কারণ তার যেই পেন্টিংটা ডগ বানিয়েছিল সেটা তার পছন্দ হয়নি। তো এরপরে যখন ফ্র্যাঙ্ক দুপুরে খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে যায়, তখন এখানে সে 2 ভাই জন আর ক্ল্যারেন্সের সঙ্গে মিট করে, যারা কিনা তাকে আগে থেকেই চিনত। আসলে তারা আগে একটা জেলে একসাথেই ছিল, এই জন্য এখানে তাদের মধ্যে এই জেল নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায়। আর এই 2 ভাই এটা বলা শুরু করে যে এই জেল থেকে পালানো পুরোপুরি অসম্ভব, কারণ এই পুরো জেলটা পানি দিয়ে চারপাশ দিয়ে ঘেরাও করা, যার মানে যদি তুমি জেল থেকে বেরিয়েও যাও, তারপরও তোমাকে সমুদ্র পড়ে মরতে হবে। যার মানে এখন তাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে তাদেরকে যেই কোনো ওয়েতে এখানেই মরতে হবে। তবে তাদের এই সমস্ত কথাবার্তাগুলো ফ্র্যাঙ্কের মাথার মধ্যে নতুন একটা আইডিয়ার জন্ম দেয়। আসলে ফ্র্যাঙ্ক এখন চাইছিল যেই কোনো ওয়েতে এই জেল থেকে পালিয়ে যেতে। সে একটা ইতিহাস রচনা করতে চাইছিল, সে হতে চাইছিল এই জেল থেকে পালানো প্রথম কোনো ব্যক্তি। এই জন্য যখন ফ্র্যাঙ্ক তার সেলের মধ্যে থাকতো, তখন ওয়ার্ডেনের রুম থেকে চুরি করে আনা সেই নেল কাটারটার সাহায্যে সে এখানে গ্রিলের চারপাশের সিমেন্টগুলোকে খোঁড়া শুরু করত। আর যখন সে গার্ডদের আসার আওয়াজ শুনতে পেত, তখন সেই নেল কাটারটা বাইবেলের মধ্যে লুকিয়ে ফেলতো আর বাইবেলটা পড়ার নাটক করত, যাতে করে গার্ডরা কিছু বুঝতেই না পারে। আর এমন করে যতই সময় সামনের দিকে পার হচ্ছিল, ততই তার পরিশ্রম আস্তে আস্তে করে ফল দিচ্ছিল, কারণ গ্রিলের চারপাশের সিমেন্টগুলো সে হালকা করে ফেলেছিল, আর এখন সে আস্তে আস্তে করে গ্রিলটাকে খুলেও ফেলতে সক্ষম হচ্ছিল। এদিকে যখন চার্লি আর ইংলিশ যার যার ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলতে চলে যায়, তখন আমরা দেখতে পারি ইংলিশ তার মেয়ের সাথে কথা বলতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আসলে তার মেয়ে তার অনুপস্থিতিতেই অনেকটা বড় হয়ে গিয়েছে, আর তার মেয়ের ছোটোবেলা দেখতে না পারার যেই দুঃখ, সেটা ইংলিশকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই জন্যই সে তার মেয়ের সাথে কোনোভাবেই কথাবার্তাও বলতে পারছিল না। আর যখন চার্লি তার ওয়াইফের সঙ্গে কথাবার্তা বলছিল, তখন সে তার বৃদ্ধ মায়ের অসুখ সম্পর্কে জানতে পারে, আর ডাক্তাররা বলেছে তার মায়ের হাতে মাত্র 3-4 মাসই সময় আছে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে চার্লির মনটা অনেকটাই খারাপ হয়ে যায়, আর সে যেই কোনো ওয়েতে জেল থেকে পালিয়ে তার বৃদ্ধ মাকে দেখতে যেতে চায়। এই জন্যই সে জেল থেকে পালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো এরপরে পরদিন সকালবেলা যখন তারা সবাই খাবার দাবার খাচ্ছিল, তখন ফ্র্যাঙ্ক জন আর চার্লির সামনে তার প্রপোজালটা দেয়। সে বলে যে সে জেল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে তাদের সঙ্গে প্ল্যানিংটাও শেয়ার করে। সে বলে যে যেহেতু জেলটা চারপাশ দিয়ে পানিতে ঘেরা, এই জন্য অনেক জোরে জোরে বাতাস এবং এই পানির প্রভাবের জন্য জেলের সমস্ত সিমেন্টগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই জন্য আমরা খুব সহজেই চাইলে যেই ভেন্টিলেশনের গ্রিলগুলো আছে, সেগুলোর আশেপাশের সিমেন্টগুলোকে সরিয়ে ফেলতে পারবো। আর এরপরে এই ভেন্টিলেশনের গ্রিলটাকে সরিয়ে এই পাইপের মাধ্যমে জেল থেকে বাইরে বের হয়ে পরবর্তীতে আমরা সেখান থেকে পালিয়ে যেতে পারবো। তবে আসলে কোয়েশ্চেনটা এখন পর্যন্ত সেখানেই আটকা পড়েছিল যে তারা জেল থেকে তো পালিয়ে যাবে,
তবে এই বিশাল বড় সমুদ্র তারা কী করে পার করবে? এই জন্য ফ্র্যাঙ্ক তাদেরকে বলে যে ক্লারেন্স আসলে এখানের কাপড়ের ডিপার্টমেন্টে কাজ করে, যেখান থেকে সে মাঝে মধ্যেই কিছু রেইনকোট, কিছু কাপড় চোপড় অথবা কিছু রাবার বা সিমেন্ট চুরি করে নিয়ে আসতে পারবে। আর এগুলোকেই আমরা আস্তে আস্তে করে এক জায়গায় করে পরবর্তীতে এগুলো দিয়ে লাইফ বোর্ড এবং বোট বানিয়ে ফেলবো, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই পালিয়ে যেতে পারবো। তোমরা সবাই আমার উপরে বিশ্বাস রাখো, আমি এগুলো বানানোতে এক্সপার্ট। আর এখন আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কের এই প্ল্যানিংটা শোনার পরে এখানে সবার ফ্র্যাঙ্কের প্রতি বিশ্বাস চলে আসে। এই জন্য তারা সবাই ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা যেই কোনো ওয়েতে এই প্ল্যানিংটা নিয়েই কাজ করবে। তো এরপরে সেদিন রাতের বেলায় আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক সেই নেল কাটারের সাহায্যে সারাটা রাত ধরে পরিশ্রম করা শুরু করে, আর সে এখান থেকে সিমেন্টগুলো আস্তে আস্তে করে সরানো শুরু করে। তবে এইবার সে আর একা ছিল না, তার সঙ্গে চার্লিও ছিল, যে কিনা সেলের পাশেই বসে গার্ডদের উপরে নজরদারি করছিল। তো এখন এমন করে করে কোনো রকমে তাদের কাজগুলো তো হয়ে যাচ্ছিল। তবে যেহেতু নেল কাটার অনেকটা ছোট ছিল, এই জন্য এটা দিয়ে সিমেন্টগুলো খোঁড়া ছিল খুবই কঠিন একটা কাজ। তাছাড়া যেহেতু নেল কাটারের মাথাটা খুব বেশি একটা ধারালোও ছিল না, এই জন্য তাদেরকে ফোর্সও অনেক বেশি প্রয়োগ করতে হতো। আর এমন করে বেশি শক্তি ব্যয় করার জন্য ফ্র্যাঙ্কের হাতের মধ্যে অনেকগুলো আঘাতের চিহ্ন চলে আসে। মানে ফ্র্যাঙ্ককে যেহেতু অনেক ফোর্স দিয়ে সিমেন্টগুলো বের করতে হচ্ছিল, এই জন্য তার হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যেগুলো কিনা খুবই যন্ত্রণাদায়ক ছিল। আর ফ্র্যাঙ্ক এগুলো সহ্য করতে পারছিল না। এই জন্য পরদিন সকালবেলা যখন তারা সবাই খাবার টেবিলে আবারও এক জায়গায় হয়, তখন ফ্র্যাঙ্ক তাদের সবাইকে তার এই নতুন প্রবলেমটা সম্পর্কে বলে। আর তার এই প্রবলেমটা তারা সবাইও ভালো করে বুঝতে পারে। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় তাদের এখন এমন কিছু একটা দরকার যেটা একটু বড় হবে এবং একটু ধারালো হবে। আর তখনই ফ্র্যাঙ্কের নজর পড়ে তার হাতে থাকা চামচটার উপরে। এই জন্য সেই চামচটা তার জুতার সঙ্গে ঘষে একটু ময়লা করে দেয়। আর এরপর সে গার্ডকে বলে তার চামচটাকে বদলে দেওয়ার জন্য, কারণ এই চামচটা ময়লা হয়ে গেছে। আর আমরা দেখতে পারি টেবিলে সবাই গার্ডকে ফোর্স করা শুরু করে যাতে করে তাদের ময়লা চামচগুলো সে বদলে দেয়। এই জন্য গার্ডের কাছেও এগুলো খুব বেশি একটা কিছু মনে হয় না, তারও মনে হয় যে ময়লা চামচটা বদলে দেয়াই যায়। এই জন্য যখনই গার্ডের সঙ্গে তারা চামচটা বদলাতে যায়, তখন সেখানে যেই গার্ড ছিল তাকে জন কথার জালের মধ্যে ফাঁসিয়ে দেয়। আর এই সুযোগে ফ্র্যাঙ্ক একটা এক্সট্রা চামচ নিয়ে চলে আসে, যেটা সে তার পকেটের মধ্যে লুকিয়ে ফেলে। তবে তার জন্য এতটুকু যথেষ্ট ছিল না। এই জন্য সে লিটমাসের সঙ্গে একটা ডিল করে। সে তার 20 দিনের মিষ্টি লিটমাসকে দেওয়ার বদলে লিটমাস থেকে বাকি কিছু জিনিসপত্র কালেক্ট করে। আর এরপরে সে সেই চামচ, সেই নেল কাটার এবং কিছু কয়েনের মাধ্যমে এগুলোকে গলিয়ে একটা স্পেশাল যন্ত্র বানায়, যেই যন্ত্রটা কিনা সেই নেল কাটার থেকে অনেকটা ভালো ছিল। মানে এটা দিয়ে তারা খুব সহজেই সেই গর্তটা করতে পারবে। তো এরপরে সেদিন রাতের বেলায় যখন ফ্র্যাঙ্ক তার সমস্ত শক্তি দিয়ে সেই গর্তটা খোঁড়ার কাজ করছিল, তখন এদিকে একটা গার্ড চলে আসে, যার উপরে চার্লিরও নজর পড়ে না। তবে সৌভাগ্যবশত একেবারে শেষ মুহূর্তে ইংলিশ সেই গার্ডের মনোযোগ অন্যদিকে করে দেয়। আর যখন চার্লি তাদের কথাবার্তা শুনতে পারে, তখন সে সেলের মধ্যে 2টা টোকা দিয়ে ফ্র্যাঙ্ককে একটু সাবধান করে দেয়। আর সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই ফ্র্যাঙ্ক সেই জায়গাটাকে ঢেকে ফেলে আর কোনো রকমে গিয়ে তার বেডে শুয়ে পড়ে। এখন কোনো রকমে এইবারের মতো ফ্র্যাঙ্ক তো বেঁচে গিয়েছে, তবে ফ্র্যাঙ্ক এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে চার্লির উপরে সে চাইলেও পুরোপুরি ভরসা করতে পারবে না। আর এরপরে যখন ফ্র্যাঙ্ক আবারও গর্ত করা শুরু করে, তখন সেই ব্যাপারটা বুঝতে পারে যে আসলে এই গ্রিলগুলোকে কিছু প্যাচ দিয়েও লাগানো হয়েছে, যার মানে এই প্যাচগুলোকেও তাদেরকে খুলতে হবে। আর এই প্যাচগুলো খোলার জন্য তাদের নতুন একটা টুলের দরকার। আর আমরা দেখতে পারি এরপরে যখনই ফ্র্যাঙ্ক বাইরে বের হওয়ার সুযোগ পেত, তখন সে এখানের সিমেন্টগুলোকে পকেটে করে বাইরে নিয়ে যেত আর সেগুলোকে পুরো এরিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিত, যাতে করে কেউ এই ব্যাপারটা বুঝতেও না পারে। তো এরপরে যখন ফ্র্যাঙ্ক তার কার্পেন্টারের জব করছিল, তখন সে সেই প্যাচটা খোলার জন্য একটা স্পেশাল টুল বানিয়ে ফেলে। তবে এই স্পেশাল টুলটাকে বাইরে বের করার জন্য তাকে মেটাল ডিটেক্টর পাস করে যে কোনো ওয়েতে যেতে হবে। আর নয়তোবা যদি মেটাল ডিটেক্টরে ধরা পড়ে যায়, তাহলে গার্ড তার থেকে এটা রেখে দিবে। এই জন্য সে নতুন একটা প্ল্যানিং করে, সে একটা আলাদা লোহা তার হাতে নিয়ে নেয়। আর যখন মেটাল ডিটেক্টর এটা ধরে ফেলে, তখন সে গার্ডের হাতে তার হাতের সেই লোহাটা দিয়ে দেয়, যেখানে কিনা তার আসল যেই জিনিসটা ছিল সেটা তার জুতার মধ্যে লুকানো ছিল। তো এরপরে সেলে ব্যাক করার পরে ফ্র্যাঙ্ক সেই স্পেশাল টুলটার সাহায্যে সেই গ্রিলের প্যাচগুলো খুলে ফেলে। আর একটু পরে সে খুব সহজে সেই গ্রিলটাও খুলে ফেলে। আর যখন সে মাথা দিয়ে মধ্যে তাকায়, তখন সে দেখতে পারে আসলে এটা ছিল পাইপলাইন বেছানোর একটা রাস্তা, যেটা কিনা তাদের ফ্রিডমের একটা রাস্তাও হতে পারত। তবে সমস্যা ছিল এখান থেকে যদি তারা ভেতরে চলে যায়, তাহলে গার্ডরা এসে যখন চেক করবে, তখন তাদেরকে না দেখলেই তারা সতর্ক হয়ে যাবে। এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় নকল একটা মাথা বানানোর, যেই মাথার সাহায্যে তারা গার্ডদেরকে চাইলেই ফাঁকি দিতে পারবে। এই জন্য তারা সবাই পরদিন সকাল থেকেই নকল মাথা বানানোর জন্য সমস্ত জিনিসপত্রগুলোকে জোগাড় করার সিদ্ধান্ত নেয়। এখানে জনের কাজ ছিল কিছু চুল এক জায়গায় করা, চার্লির কাজ ছিল কিছু পেইন্ট এক জায়গায় করা, আর ফ্র্যাঙ্ক ইংলিশের সাহায্যে কিছু পুরনো নিউজ পেপারকে এক জায়গায় করে ফেলে, যেটার মাধ্যমে তারা মাথাটাকে বানাবে। তো এরপরে যখনই তারা সমস্ত জিনিসগুলো পেয়ে যায়, তখনই তারা তাদের মাথা বানানোর কাজটা শুরু করে দেয়।
প্রথমে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক সেই সিমেন্টগুলো দিয়ে মানে যেগুলো সে গ্রিলের মাঝখান থেকে বের করেছে আর এই পেপারগুলোর মাধ্যমে সে একটা মানুষের মাথার শেপ দিয়ে দেয় আর এগুলোকে একটু শক্ত হওয়ার জন্য সময়ও দিয়ে দেয়। এরপরে সেগুলোর উপরে চুলের একটা স্পেশাল লেয়ার দিয়ে ফাইনালি তারা মানুষের মাথার মতো একটা বানিয়ে ফেলে, যেটার মাধ্যমে তারা গার্ডদেরকে ফাঁকি দিতে পারবে। আর তাদের প্ল্যানিংটাকে আরও এক ধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখতে পারি চার্লি কিছু জিনিসপত্রের সাহায্যে একটা নকল গ্রিলই বানিয়ে ফেলে। আসলে তারা এই গ্রিলটা এই জন্য বানিয়েছে যাতে করে যখন তারা গ্রিল দিয়ে ভেতরে চলে যাবে তখন যাতে করে কোনো গার্ড এসে এই জিনিসটা লক্ষ্য করতে না পারে যে এখানে তো কোনো গ্রিলই নেই। এই জন্য এই নকল গ্রিলটা তারা যখন চলে যাবে তখন এখানে তারা দিয়ে ঢেকে দেবে যাতে করে কোনো গার্ড এই ব্যাপারটা বুঝতেই না পারে। তো এরপরে সেদিন রাতেরবেলায় ফ্র্যাঙ্ক সেই গ্রিলের মাঝখান দিয়ে একাই যাওয়ার সিদ্ধান্ত নেয় আর যাওয়ার জন্য সে সেই নকল মাথাটা আর সেই নকল গ্রিলটার ইউজ করে। তবে যখন সেই পাইপ দিয়ে সামনের দিকে আগায় তখন সে সামনে গিয়ে লোহার আরও একটা দরজা পেয়ে যায়, যেই দরজা পর্যন্ত সে চাইলেও একা পৌঁছাতে পারছিল না। আর যখন সেই সমস্ত ব্যাপারগুলো চেক করছিল তখন এদিকে একটা গার্ড সমস্ত সেলের মধ্যে চেক করতে চলে আসে। সে যখনই ফ্র্যাঙ্কের সেলের কাছে আসে তখন তার সন্দেহ তো হয়ে যায়, তবে কোনো রকমে চার্লি তাকে সেভ করে ফেলে, মানে এইবারের মতো কোনো রকমে তারা রক্ষা পেয়ে যায়। তবে তারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে যায় যে তাদের প্ল্যানিংয়ের মধ্যে কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে, তাদের প্ল্যানিংয়ে একটু চেঞ্জ করতে হবে। তো এই জন্য পরদিন সকালবেলা যখন খাবার টেবিলে তারা আবারও একজোট হয় তখন চার্লি আর ফ্র্যাঙ্ক কালকে রাতে হয়ে যাওয়া ঘটনা সম্পর্কে তাদের সবাইকে বলে। আর আমরা দেখতে পারি এতদিনে জন আর ক্লারেন্সও তাদের সেই নকল মাথাটা বানিয়ে ফেলেছিল, এই জন্য তারা সবাই মিলে এই প্ল্যানিংটাকেই আবারও কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয়, কারণ তারা চাইলেও প্ল্যানিংয়ে এখন আর চেঞ্জ করতে পারবে না। তো এরপরে সেদিন রাতের বেলায় জন আর চার্লি সেই লোহার গেট পর্যন্ত আরও একবার চলে যায় আর এইবার তারা একে অন্যের সাহায্যে সেই লোহার গেট পর্যন্ত পৌঁছেও যায়। তবে এখানে তারা বুঝতে পারে যে তারা চাইলেই এই লোহার গেটটাকে কাটতে পারবে, তবে এটার জন্য তাদের খুবই অ্যাডভান্স কিছু টুলের দরকার পড়বে। তো এরপরে পরদিন যখন তারা মিউজিক ক্লাসে ছিল তখন ফ্র্যাঙ্কের নজর পড়ে এখানে থাকা একটা পাখার উপরে, যেটা দেখার পরে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে এইটাকে তারা একটা টুল হিসেবে ইউজ করতে পারবে। এই জন্য সে লিটমাসের সঙ্গে একটা ডিল করে, তার ভাগে পাওয়া সমস্ত মিষ্টির বদলে সে লিটমাসের কাছে এই পাখাটা চায় আর লিটমাসও রাজি হয়ে যায়। তবে এখন তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল এই জিনিসটাকে বাইরে বের করা, এই জন্য তারা এই জিনিসটাকে বের করার জন্য ইনস্ট্রুমেন্টের একটা ব্যাগের মধ্যে এই জিনিসটাকে ভরে ফেলে আর খুব সহজেই এটা নিয়ে তারা বাইরে চলে আসে। আর যখনই ফ্র্যাঙ্কের জিনিসটা পেয়ে যায় তখন এটার মাধ্যমে সে নতুন একটা টুল বানানোর কাজ শুরু করে দেয়। আর যখন তার টুলটা কমপ্লিট হয়ে যায় তখন ফাইনালি তারা আবারও চলে আসে সেই লোহার দরজার সামনে আর এইবার তারা এই নতুন টুলটার সাহায্যে ফাইনালি এই লোহার দরজাটাকেও কেটে ফেলে। যদিও এই লোহার দরজাটা কাটার সময় অনেক শব্দ হয়েছিল আর এই শব্দগুলো গার্ডদের কান পর্যন্ত পৌঁছেছিল, তবে গার্ডরা এটাকে পুরোপুরি ইগনোর করে দিয়ে স্বাভাবিক কোনো ঘটনাই মনে করেছিল। তো এখন ফ্র্যাঙ্ক আর তার টিমের পালিয়ে যাওয়ার রাস্তা পুরো ক্লিয়ার ছিল, তারা মঙ্গলবার রাতের বেলায় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে যখন মঙ্গলবার সকালে তারা নাস্তা করার জন্য এক জায়গায় জড়ো হয় তখন প্রথমেই তারা ডকের স্মৃতির জন্য এখানে একটা শ্রদ্ধাস্বরূপ ফুল রাখে। তবে এই জিনিসটা ওয়ার্ডেনের নজরে চলে আসে, এই জন্য ওয়ার্ডেন প্রথমেই এসে ফ্র্যাঙ্ককে সতর্ক করে বলে যে জেলের নিয়ম অনুযায়ী এখানে কোনো ফুল দেওয়া যাবে না, এই জন্য সে ফুলটাকে সেখানে একেবারে দুমড়ে মুচড়ে দেয়। তবে এইটার জন্য লিটমাস তার উপরে প্রচণ্ড রাগ করে ফেলে, এই জন্য যখনই লিটমাস ওয়ার্ডেনের উপরে আক্রমণ করার জন্য দাঁড়া হয় তখনই হঠাৎই তার হার্ট অ্যাটাক চলে আসে, যেই জন্য সে সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর এরপরে হঠাৎ করেই ওয়ার্ডেন গিয়ে ফ্র্যাঙ্কের রুমের মধ্যে তল্লাশি শুরু করে, তবে এখানে অনেকক্ষণ তল্লাশি করেও সে তেমন কিছুই পায় না, যেই জন্য তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য প্রচণ্ড মাথা গরম করেই সে চার্লি আর ফ্র্যাঙ্ককে একে অন্যের রুমের মধ্যে যাওয়ার জন্য বলে, মানে তাদের রুম সে চেঞ্জ করে দেয়। তো এরপরে পরদিন সকালবেলা ওলফকেও সেই কন্ডেম সেল থেকে ফ্রি করে দেওয়া হয়, তবে ওলফ এখান থেকে বেরিয়েও কোনোভাবেই শান্ত হয় না, সে বরং আবারও ফ্র্যাঙ্কের উপরে আক্রমণ করার জন্য ফুললি রেডি হয়ে যায়। তবে যখনই এইবার সে ফ্র্যাঙ্কের উপরে আক্রমণ করতে যাচ্ছিল তখন মাঝপথেই ইংলিশ তাকে ধরে ফেলে আর কোনো রকমে এইবারের মতো ফ্র্যাঙ্কের জীবনটা সেভ করে ফেলে। তো এরপরে সেদিন রাতের বেলায় জন, ক্লারেন্স, চার্লি এবং ফ্র্যাঙ্ক তারা চারজন পাইপের মধ্যে দেখা করার সিদ্ধান্ত নেয়। তবে একেবারে শেষ মুহূর্তে চার্লি অনেকটাই ঘাবড়ে যায়, যেই জন্য সেই প্ল্যানের মধ্যে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। তবে বাকি তিনজন গিয়ে পাইপের মধ্যে দেখা করে আর তারা তাদের প্ল্যানিং মতো কাজ করা শুরু করে। এদিকে চার্লি শুয়ে শুয়ে এই জিনিসটাই চিন্তা করছিল যে তার স্বপ্নটা তার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, সে চাইলেও এখন হয়তোবার ফ্রি হতে পারবে না। আর অন্যদিকে আমরা দেখতে পারি বাকি তিনজন সেই পাইপলাইন পর্যন্ত চলে আসে আর ফাইনালি একে অন্যের সাহায্যে সেই লোহার দরজাটাও তারা ক্রস করে ছাদে চলে আসে, যেখানে তাদেরকে শুধুমাত্র সেই সার্চ লাইট থেকেই বাঁচতে হতো। আর অন্যদিকে আমরা দেখতে পারি যখন চার্লি এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করছিল তখন ফাইনালি আপসেট হয়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে জেল থেকে পালিয়ে যাওয়ার। এই জন্য সে সেই গ্রিল দিয়ে বাইরে বের হয়ে পাইপলাইন দিয়ে সোজা সেই লোহার দরজা পর্যন্ত চলেও আসে। তবে এইবার যেহেতু সে একা ছিল এই জন্য সে কোনোভাবেই সেই লোহার দরজা পর্যন্ত পৌঁছাতে পারছিল না, যার মানে সেইটা ক্লিয়ারলি বুঝতে পারে যে শুধুমাত্র তার একটু ভয়ের জন্য সে তার সারা জীবনের ফ্রিডম নষ্ট করে দিয়েছে।
আর এদিকে আমরা দেখতে পারি বাকি 3 জন সার্চ লাইট থেকে কোনো রকমে নিজেদেরকে লুকিয়ে লুকিয়ে ফাইনালি জেলের দেয়াল পর্যন্ত চলে আসে। আর যখন তারা দেখতে পারে চারপাশে তাদেরকে দেখার মতো কেউই নেই, তখন তারা দেয়াল ক্রস করে জেলের পুরো বাইরে চলে আসে। আর এরপর তারা একটা রোড ক্রস করে ফাইনালি সমুদ্রের পাড়ে চলে আসে। আর এখানে তারা তাদের পরবর্তী প্ল্যানিং করা শুরু করে। আমরা দেখতে পারি তারা 3 জনই খুব ভালো করে জানতো যে কাকে কি করতে হবে এবং কিভাবে করতে হবে। আমরা দেখতে পারি তারা হাওয়া দিয়ে আস্তে আস্তে করে লাইফবোটটা ফুলানোর ট্রাই করে। যদিও মুখ দিয়ে হাওয়া দিয়ে এই লাইফবোটটাকে ফুলানো একটা ইম্পসিবল টাস্কের মতো ছিল, তবে তারপরও নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা ফাইনালি এটা করেই ফেলে। আর এরপর তারা নিজেদের সারা জীবনের ফ্রিডমের জন্য অ্যালকাট্রাসের মতো এত ভয়ঙ্কর একটা জেল থেকে পালানোর জন্য ফাইনালি তারা সমুদ্রের মধ্যে নেমে পড়ে। তো এরপরে পরদিন সকালবেলা যখন গার্ডরা সবাইকে জাগানোর জন্য আসে, তখন প্রথম দিকে তাদের সবারই সব কিছু নর্মাল মনে হয়। তবে যখন তারা দেখতে পারে যে ফ্র্যাঙ্ক এখনও ঘুম থেকে উঠছে না, তখন গার্ড প্রচণ্ড রাগ করে ফ্র্যাঙ্কের উপর থেকে চাদরটা সরানোর জন্য যায়। তবে যখনই সে তার মাথা ধরে টান দেয়, তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে এখানে তো ফ্র্যাঙ্ক নেই, বরং একটা নকল মাথা পড়ে আছে। এইটা দেখার পরে সে দ্রুত সবাইকে ব্যাপারটা জানিয়ে দেয়, আর জেলের মধ্যে দ্রুত এই ব্যাপারটা ছড়িয়ে পড়ে। তারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে ফ্র্যাঙ্ক হয়তো বা এখান থেকে পালিয়ে গেছে। এই জন্য জেলের মধ্যে অ্যালার্ম বাজিয়ে তাকে খোঁজার জন্য বলা হয়। তবে যখন তারা আরও কিছু সেলের মধ্যে চেক করার সিদ্ধান্ত নেয়, তখন তারা দেখতে পারে যে আরও 2টা কয়েদি তার সঙ্গে পালিয়ে গেছে, শুধুমাত্র ফ্র্যাঙ্ক একা যায়নি। আর তারা দুজনেও ঠিক ফ্র্যাঙ্কের মতোই নকল মাথা তাদের বেডে রেখে দিয়ে চলে গিয়েছে। খুব শীঘ্রই তাদেরকে খুঁজে বের করার অর্ডার দিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পারি স্পিডবোট, জাহাজ, এমনকি হেলিকপ্টার দিয়ে পর্যন্ত তাদেরকে খোঁজা শুরু করে। তবে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনোভাবেই তাদের কোনো সন্ধান তারা পায় না। এখন অনেকের মনে হচ্ছিল হয়তোবা তারা 3 জন সমুদ্রের মধ্যেই পড়ে মারা গিয়েছে। তবে ওয়ার্ডেন এই ব্যাপারটা ক্লিয়ারলি জানতো যে তারা 3 জন এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়ে গেছে। আর ফাইনালি দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত এবং সবচেয়ে ভয়ঙ্কর জেল অ্যালকাট্রাস থেকেও কেউ পালিয়ে যেতে সক্ষম হয়ে গেছে। তবে ওয়ার্ডেনের সামনে নিজের মান-ইজ্জত এবং এই জেলের রেপুটেশন ধরে রাখারও একটা দায়িত্ব ছিল। এই জন্য সে সবার সামনে তাদের সবাইকে মৃত ঘোষণা করে দেয়। যদিও ওয়ার্ডেনের কথায় কেউই বিশ্বাস করছিল না, তবে এখন ওয়ার্ডেন যেটা বলবে সেটাই হবে সত্যি। আর ওয়ার্ডেনও এটা খুব ভালো করে জানতো যে মৃত ঘোষণা করার জন্য তাদেরকে আর খুঁজে বের করার কোনো প্রসেসও সামনে আগানো যাবে না। তবে যেহেতু তার এখন নিজের রেপুটেশনও বাঁচাতে হবে, এই জন্য সে বাধ্য হয়ে এই কাজটা করে। আসলে এই পুরো মুভিটা বানানো হয়েছে একটা সত্যি ঘটনা নিয়ে। আর এই ঘটনার পরে ফ্র্যাঙ্ক নামের এই লোকটা জেল ব্রেক করা জিনিয়াস নামে পরিচিতি পেয়ে গিয়েছিল। যদিও ওয়ার্ডেন এবং পুলিশ অফিসাররা মিলে পরবর্তী 1টা বছর গোপনভাবে বিভিন্ন মিশন পরিচালনা করেছিল তাদেরকে ধরার জন্য, তবে তারা তাদেরকে ধরতে তো পারেনি, বরং তাদের কোনো বডিও তারা খুঁজে পায়নি। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।